আহমেদ। দেখুন এইগুলো কারা, নিচে দেখতে পাচ্ছেন যেগুলো, এই যে দেখেছে সুমন চট্টোপাধ্যায় না কি নাম আছে, বিপিতে বসে টিএমসির হয়ে। তো এরকম যারা আছে সব মাঝখানে বসে আছে, সব এরা আগে থেকে এসছে, এরা আদৌ কেউ চাকরি হারা কিছু নয়। তো এরা এদেরকে দিয়ে হল ভরানো হয়েছে কিছুটা মাঝখানে, দেখতে পাচ্ছেন। আর আমাদের এই আসছে এর মধ্যে আবার কিছু ঢুকে পড়েছে তারা, বাইরেটা খুব মারামারি হলো ঢোকা নিয়ে। ওনাদের গলায় লাগানো আছে চাকরি হারা পরিবার, তাই এরা বুঝতে পারছেন এটা কারা, এরা চাকরি হারা পরিবারের নাকি। সেজে টেজে মোটামুটি এসছেন সব মুখ্যমন্ত্রী সভাতে এসছেন সবাই, জানি না কাদের আমন্ত্রণে এসছেন, তবে তাতে যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনই সেখানে ঢোকার সুযোগ পায়নি। 2022 5ই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন? একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন। আপনারা সব যোগ্য, আপনাদের ওএমআর যোগ্য, আমরা আপনাদের সঙ্গে আছি, কোন সামাজিক সম্মান যায়। চাকরি প্রার্থীরা বলছেন আমরা গেলাম, আমরা এই 7,000 যোগ্য, এই 7,000 যোগ্য মমতা ব্যানার্জি জানলো কি করে? ওটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা মুখে এই 7,000 যোগ্য জানলো কি করে? একদম চিন্তা করুন, আমরা আছি, আমরা আছি, আমরা আছি। এই যে 7,000 যোগ্যটা বাঁচলো কি করে? এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের ওখানে অনেকে আপনার কাছে এই তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11-12 ওই মার্কশিট পাবলিশ করা হোক, প্রকৃত যোগ্যদের তালিকা দেওয়া হোক, ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো, আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের ভরসায় আছে, আমাদের আমরা আছি, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। একদম আমরা যেতে পারছি না দাদা, আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, কোথায় আছে দাদা, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। মানবে না, মানবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি হারবে না। যোগ্যতায় চাকরি পেয়ে এসেছি, কারণ বাঙালি করে পাইনি, কারণ টাকা দিয়ে পাইনি। শুভেন্দুদা যে পরিস্থিতি, আপনি জল এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে, আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। শুভেন্দু বলছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। দর্শক, প্রথমে এই যেটা দেখলেন শুনলেন, সব কাদেরকে এনে ওখানে ভর্তি করা হয়েছিল? চাকরি হারা পরিবার বলে সব লোকজনদেরকে সব এনে ভর্তি করা হয়েছিল। অথচ অনেকে যারা যারা চাকরি হারা হয়েছেন তারা এন্ট্রি পাননি, সুযোগ পাননি। তাহলে এরা কারা? এদেরকে কারা এনে ভর্তিটা করেছিলেন? সামনের চেয়ারে বসানো হয়েছিল কেন?
প্রথমে কি একটু সন্দেহ ছিল যে যারা চাকরিহারা হয়েছেন তারা আসবেন কি আসবেন না, ফাঁকা যেতে পারে চেয়ার, সেজন্য একটু লোকজন ভরাট করতে হবে, সেজন্য কি সব লোকজন নিয়ে আসা হয়েছিল? বা ওই সামনে তো চাকরিহারা যারা আছেন তাদেরকে আনা যাবে না যদি আবার লাফিয়ে চলে আসেন স্টেজের দিকে, সুতরাং সামনে আমার মানে সুরক্ষিত যারা আর কি, যারা আসবেন না আমাদের পক্ষের লোক, সেই জন্য চেয়ারগুলোকে ব্লক করে রাখা হয়েছিল সামনে থেকে যাতে চিৎকার করতে না পারেন, সেই জন্য কি এই লোকজনকে আনা হয়েছিল? নাহলে হঠাৎ করে পরিবারের লোকেরা চলে এলেন, যারা চাকরিহারা তারাই এন্ট্রি পাচ্ছেন না, আর পরিবারের লোকেরা এসে চেয়ার দখল করে বসে রয়েছেন। তো এগুলো কি আনা হয়েছিল? খবর ছিল আমাদের কাছে যে অনেককে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আর দেখেছেন তো, সব তো যারা ছিলেন উদ্যোগী ভূমিকায় তারা সব কারা, তাদের বক্তব্য তো শুনেছেন। আমি একটা বক্তব্য শুনিয়েছি প্রথম, আজকে যে এই ঘটনার প্রথম যে ভিডিওটা করেছি নেতাজি ইনডোরের, দেখে নেবেন। তো এটা একটা অর্গানাইজ করা হয়েছিল, চেষ্টা আরও অনেক কিছু হয়েছিল, আরও যারা সব এসছিলেন তাদেরকে নিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য ভাষণ দেওয়া, তবে খুব বেশি সেটা সুযোগ আসেনি, কারণ যারা চাকরিহারা হয়েছিলেন যোগ্য যারা, তারাও চিৎকার করছিলেন, তারা মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে চাইছিলেন, ফলে অন্যদের ভাষণ বেশিক্ষণ হয়নি। আর মুখ্যমন্ত্রী ভাষণ দিলেও তার মধ্যেও চিৎকার হয়েছে। একটা আইওয়াশ, একটা ড্রামা করার জন্য এইরকম একটা আয়োজন করা হয়েছিল, আর তারপর তো ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে। কংক্রিট কোনো উত্তর মানে চাকরিহারারা পাননি, বরং তাদের মনে এইসব প্রশ্ন জাগছে যে এরা কারা, কাদেরকে আনা হয়েছে, কারা এরা সব চাকরিহারা, পরিবারের লোক চলে এলেন, আর আমাদের কি এন্ট্রি দেওয়া হচ্ছে না, আর পাস দেওয়া হচ্ছে কত, 7,000 না কত। তো তার মানে কি শুভেন্দু অধিকারী যেটা বলছেন, তাহলে কি উনি জেনে গেলেন কারা অযোগ্য কারা যোগ্য, পাস দেওয়া হয়েছে? এই পাসটা কিসের ভিত্তিতে হয়েছে? এটাই তো বলতে পারতেন সুপ্রিম কোর্টে যে এত সংখ্যক যোগ্য, তাহলে তো চব্য চুকে যেত, তাহলে তো সবার চাকরিটা যেত না। ওখানে বললেন না, এখানে পাস ইস্যু করছেন যোগ্য 7,000 না কত, তাহলে বাকি সব কি অযোগ্য নাকি? নিজেরাই ধরা পড়ে যাচ্ছেন নানান সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে, নিজেরাই ধরা পড়ে যাচ্ছেন। তো চেষ্টা আজকে আরও অনেক ফুটানি করা হয়তো ইচ্ছা ছিল, খুব বেশি সুযোগ পাননি, কারণ যারা শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারাও তো সচেতন, তারাও তো বুঝতে পারছেন ঢপবাজিটা কীভাবে চলছে, তারাও তো বুঝতে পারছেন। ফলে এইসব বেশিক্ষণ চলেনি। আর শুভেন্দু অধিকারী বলছেন যে আমরাও আছি, পাশে আছি। উনিও বলছেন যে যারা যোগ্য তাদের চাকরি যাবে না, সে ব্যবস্থা আমরা করব, মানে লড়াইয়ের জায়গাটা লড়বেন সেটাও বলছেন। কিন্তু যে মিটিংটা হয়েছে সেখানে যারা উদ্যোগী ভূমিকায় ছিলেন চাকরিহারাদের তরফ থেকে, তারা তো আবার বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেছেন যে ওরা এখন এইসব করছে, কোথায় ছিলেন। মানে শুভেন্দু অধিকারীরা যে প্রেশারটা তৈরি করছেন শাসকের উপরে, সরকারের উপরে, সেটাও তাদের পছন্দ না। তো মানে প্রশ্ন জাগে যে তারা কারা উদ্যোগটা নিয়েছিলেন এইসব আয়োজনের, তো সেটা বলতে পারেন ওনারা। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিধানসভা চত্বরে ছিলেন তখন ওই যারা ঢুকেছিলেন ওখানে তাদের মধ্যে, বা যারা ঢুকতে পারেননি তারাও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন, ওখানে গিয়ে বলেন যে আমাদের এই ব্যাপার। তো শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের যারা এমএলএ আছি, আমাদের এমএলএর বেতন থেকে হলেও আমরা বড় লয়ার দেব যদি আপনারা চান, এবং আপনারা ব্যক্তিগতভাবে রিট ফাইল করতে পারেন, একে ছাড়া যাবে না। আর ন্যাকামো করছেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট বলে দিক কোনটা যোগ্য কোনটা অযোগ্য। সুপ্রিম কোর্ট কি বলবে? বলার কথা তো আপনার এসএসসি বলার কথা তো যে কারা যোগ্য কারা অযোগ্য। আর একটা তালিকা যেমনই হোক তো দিয়েছে, এসএসসি তো দিয়েছে, যদিও সেই তালিকা আরও লম্বা হওয়ার কথা অযোগ্যদের। তো আবার আপনি নতুন করে কি বলছেন? সুপ্রিম কোর্ট বলে দিক। সুপ্রিম কোর্ট কী বলবে? সুপ্রিম কোর্টকে যা বলা হয়েছে এসএসসিকে বলুন না। সব ন্যাকামো চলছে, দায় ঠেলে দেওয়া সুপ্রিম কোর্টের দিকে, দায় ঠেলে দিয়ে আর এখানে এইসব নাটকবাজি চলছে। এতবার হিয়ারিং হলো, 16 বার হিয়ারিং হয়েছে, তখন কথা বলার সুযোগ পাননি। এখন বলছেন সময় কেন দেওয়া হলো না। আর কত সময় দেবে? কবে থেকে চলছে মামলাটা? আর কবে সময় দেবে? সময় দেওয়া হলো না আত্মপক্ষ সমর্থনের। আরে সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে মাঝখানে একটা স্টে হলো, ডিওয়াই চন্দ্রচূড় স্টে করেছিলেন, আবার সেটা নিয়েও বলেছেন আজকে একজন বিচারপতি স্টে করলেন, সেটা আবার কি করে অর্ডারটা পাল্টালো। আমি আগেই বলেছি স্টে মানে কি খারিজ? স্টে তো অনেক ক্ষেত্রে হয়, সেটা খারিজ নাকি? তখন স্টে ছিল, বাকি তো খতিয়ে দেখা এইসবগুলো তো স্টে ছিল না।
চাকরির কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা করেছিল সবার প্যানেল বাতিল, সেই বাতিলটাতে স্টে ছিল, কিন্তু তদন্ত স্টপ ছিল না, সেটা কন্টিনিউ ছিল। তো তারপরে হিয়ারিং হয়েছে, হিয়ারিং পর্বে মনে করেছে ডিভিশন বেঞ্চ, এই সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ, এখন হয়তো সেই বিচারপতি নেই, DY চন্দ্রচূড় এখন নেই, এখন সঞ্জীব খান্না রয়েছেন। তো তারা মনে করেছেন যে ঠিকই তো অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের, পুরো প্যানেল বাতিল, কারণ সরকার তো চাই না মানে কাকড় চাল আলাদা হোক, তারা গোলেমালে সবার চাকরি বাঁচাতে চায়, এটা তো হতে পারে না, বাতিল করে দিয়েছে। তো এখন বলা হচ্ছে যে সুযোগ দেওয়া হয় না। আর কত সুযোগ, আর কত সময় লাগবে, আর কত সুযোগ? ন্যাকামো চলছে, সুযোগ দেওয়া হয়নি। আপনাদের চালাকি ধরতে পারেনি সুপ্রিম কোর্ট। আপনারা চেয়েছিলেন যে ওই যোগ্যদের ঢাল করে অযোগ্যদেরকে বাঁচিয়ে দেওয়া, যেহেতু সবার চাকরি খেতে পারবে না সহজে, যেহেতু যোগ্যদের চাকরি সবার বাতিল করতে পারবেন না, আর আমরাও আলাদা করার কথা কোনো বলবো না, তাহলে মিক্স করে দিলে আর কারোর চাকরি যাবে না, এটা চেয়েছিলেন। তো সুপ্রিম কোর্ট হয়েছে যে পুরোটাই অনিয়ম হয়েছে, বলেছে তো নিয়োগে অনিয়ম হয়েছে, তারপরে আলাদাও করা যাচ্ছে না, পুরো প্যানেল বাতিল। ঠিকই আছে, ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে অর্ডারটা করেছে ঠিকই অর্ডার করেছে। তো এখন ড্রামা চলছে ওদেরকে নিয়ে। তো শুভেন্দু অধিকারী বলছেন এই পাপেই মমতার মানে পতন হবে, মমতার পতন হবেই, আর হবারই কথা। যে মুভমেন্ট মানে আজকে অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে কোনো কাজ হবে না। যারা চাকরি হারা হয়েছেন তারাও বুঝতে পারবেন, তারাও ক্ষোভ, তাদের মানে অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এটা হচ্ছে ক্ষোভকে মানে প্রশমিত করার জন্য একটা চাল, যাতে করে চাকরি হারারা কালীঘাটে না ছোটেন, ওনার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ না দেখান, তার একটা চাল চালা হয়েছে। কিন্তু এটা তো সমাধান না। আর উনি যে মানসিকতার সমাধান করার মানসিকতা, উনি এখনও অযোগ্যদের চাকরি কী করে বাঁচবে সেই রাস্তা করছেন। তো যদি যার চিন্তাভাবনা এখনও অযোগ্যদের চাকরি বাঁচানো, তো তিনি যোগ্যদের ঠিকমতো করে প্লেসমেন্ট দেবেন কী করে, সেটা সম্ভব। ফলে চলবে না, এইসব নাটকবাজি চলবে। আর দর্শক বলুন আপনারা, এই যে কারা এরা, কাদেরকে ঢোকানো হয়েছে, কী উদ্দেশ্য, অবশ্যই বলবেন। এবং যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের পাশে থাকবেন, আমরা অবশ্যই পাশে থাকব। আমরা চাই তাদের চাকরি হোক, একজন যোগ্যও যেন চাকরি হারা হয়ে জীবনটা না কাটান। আর যে পলিসিতে উনি নিয়োগ করার কথা ভাবছেন, পুষিয়ে দেওয়ার কথা, ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে, এইভাবে জীবন মানে ওরকমভাবে চলতে পারে না। ফলে এই অনিশ্চিত লাইফ থেকে নিশ্চিত লাইফে তারা আসুন, সেটা আমরা চাই। তবে লড়াই থেকে সরে পড়লে হবে না, মাথা নত করে দিলে হবে না, মাথা উঁচু করে দরকার হলে ওনাকে উৎখাত করতে হবে। দরকার কেন, উৎখাত করতে হবে, না হলে তো কোনো উপায় আমি দেখছি না। দর্শক বলবেন এই ভিডিও কারা এরা, কেন নিয়ে আসা হয়েছে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।